শাহেদ আঙ্কেলের অবস্থা খুব সিরিয়াস। ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। 2 ঘন্টার ওপর হয়ে গেছে, এখনও ডাক্তাররা বের হয়নি। অ্যাক্সিডেন্ট হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলেছে 2 ব্যাগ রক্ত লাগবে। ভাইয়া 1 ব্যাগ সংগ্রহ করতে পারলেও আরেক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেনি। ডাক্তার বলেছেন এখন 1 ব্যাগ হলেও চলবে, তবে বিকাল 5টার আগে আরও 1 ব্যাগ রক্ত রোগীর দেহে দিতে না পারলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ভাইয়া সেই কখন বেরিয়েছে রক্তের খোঁজে, এখনও আসার কোনো নামগন্ধ নেই। এদিকে এখনও মাইশার ঘুম ভাঙেনি। হাসপাতালে এসে আঙ্কেলকে দেখার সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফেরার পর আঙ্কেলের কাছে যাওয়ার জন্য পাগলামি শুরু করে দেয়। কোনো কিছুতেই তাকে বোঝানো যাচ্ছিল না, তাই ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে। নানান টেনশনে আর সকাল থেকে গরমের মধ্যে বোরকা, হিজাব আর হাত মোজা পা মোজা পরে বসে থাকতে থাকতে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে। এদিকে আবার মিস ইরি এসেই ন্যাকামি কান্না কেঁদে চলেছে। কানটা একদম ঝালাপালা করে দিচ্ছে। মাথা ব্যথা ভালো লাগছে না, তার উপর ইরির প্যানপেনানি। ইচ্ছা করছে ওর কানের নিচে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে দিই, কিন্তু সবার সব ইচ্ছা তো আর পূরণ হয় না। আর আমি জানি আমার এই ইচ্ছাটাও পূরণ হবে না। তাই শখের ইচ্ছাটাকে মনের মাঝে দাফন করে বসে বসে ইরির প্যানপেনানি সহ্য করতে হচ্ছে। ব্যথার কারণে 2 হাতের 4 আঙুল দিয়ে কপালের 2 পাশে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। এমন সময় ভাইয়া আসলো। কিরে, শরীর খারাপ নাকি তোর? গরমের কারণে একটু মাথা ব্যথা করছে আর কি। তা রক্ত পেয়েছো ভাইয়া? আলহামদুলিল্লাহ পেয়েছি। আলহামদুলিল্লাহ। মাইশার ঘুম ভেঙেছে? না। আমরা যখন কথা বলছিলাম ঠিক তখনই অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলেন। আমরা সবাই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে আমরা কিছু বলার আগেই ইরি বলে উঠল, ডাক্তার সাহেব, শাহেদ এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে? আমি কি ওর সাথে দেখা করতে পারি? ডাক্তার বললেন, জ্ঞান ফেরেনি, 2-1 ঘন্টার মধ্যে ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, রোগীর অবস্থা খুব একটা ভালো না। মাথায় আর পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, তবে মাথার চেয়ে পায়ের আঘাতটা বেশি গুরুতর। ভবিষ্যতে হাঁটতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। হাঁটতেও পারেন, আবার আজীবনের জন্য উনি পঙ্গুও হয়ে যেতে পারেন। ভাইয়া বলল, পা ভালো হবে এটা কত % আশঙ্কা করছেন আপনারা? 20% আশঙ্কা করছি। ভাইয়া বলল, তার মানে 80% সম্ভাবনা ভালো না হওয়ার? জি। শুনেন, আপনি এই ঔষধগুলো তাড়াতাড়ি কিনে নিয়ে আসুন, আমি এখন আসি। ভাইয়া প্রেসক্রিপশন নিয়ে ঔষধ কিনতেই চলে গেল। আমার পাশে ইরি আর তার বান্ধবী দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম, এই তো সুযোগ পেয়েছি, এবার ইরিকে একটু বাজিয়ে দেখি। সো স্যার মিস ইরি, আপনার জন্য আমার খুব কষ্ট লাগছে। আহা, এত সুন্দরী একটা মেয়ের জামাই হবে কিনা পঙ্গু, ভাবতে কষ্টে আমার কান্না পাচ্ছে। আমার কথা শুনে ইরির সুন্দর মুখটা বাংলার 5-এর মতো হয়ে গেল। ভয়ে চুপসে গেল সে। ইরি বলল, আমার জামাই মানে? শাহেদ তো মাইশার হাজব্যান্ড। আমি বললাম, সেটা তো মাত্র কয়েকটা দিনের জন্য। আপনার হবু জামাই একটু সুস্থ হলেই তো মাইশাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করে নেবে। আর আপনিও তো ওনাকে বিয়ের জন্য পাগল হয়ে আছেন, তাই না? আপনি তো ওনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। যাকে এত ভালোবাসেন তার সামান্য পঙ্গুত্বের জন্য কখনোই বিয়েটা ক্যান্সেল করবেন না আপনি। অবশ্য এখন পঙ্গু বলাটা আমার ঠিক হচ্ছে না, কারণ ডাক্তার বললেন ভালো হওয়ার সম্ভাবনা 20%। ভালো হয়ে গেলে তো ভালোই, নয়তো আজীবন ভালোবাসার মানুষকে কোলে করে নিয়ে বেড়াতে হবে। আর শুনতে হবে জানিস, ইরির মতো একটা সুন্দরীর হাজবেন্ড পঙ্গু। আমার কথাগুলো শুনে ভীষণ ভয় পেয়ে গেল ইরি। চেহারা দেখে মনে হচ্ছে ওর শরীরের সমস্ত রক্ত শূন্য হয়ে গেছে। ফ্যাকাশে মুখে বলে উঠল, আমি হলো করছেন কেন? আমাদের কথার মাঝে একজন নার্স এসে বলল, শাহেদ নামের রোগীটির জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। কথাটা বলে উনি চলে গেলেন। আমি মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করলাম। তারপর ইরিকে উদ্দেশ্য করে বললাম, যান আপনার হবু জামাইকে দেখে আসেন। আর হ্যাঁ, আরেকটা কথা, উনি যেহেতু আপনার হবু জামাই, সো ওনার সেবা যত্ন আপনাকে করতে হবে। আমরা তো অনেক কিছুই করলাম, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? দেখা করতে যাবেন না? হ্যাঁ, যাব না কেন, অবশ্যই যাব। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, যান। হ্যাঁ যাচ্ছি, আগে বাসায় একটু কথা বলে নিই। সে কখন বেরিয়েছি, সবাই হয়তো চিন্তা করছে। কথাটা বলে হাতে ফোন নিয়ে আমার ওখান থেকে চলে গেল ইরি। আমি খুব ভালো করে বুঝতে পারছি পঙ্গুত্বের আর সেবা করার কথা শুনে বাসায় কথা বলার বাহানা দিয়ে পালিয়ে যাচ্ছে ইরি। তবে ইরি পালিয়ে গেলেও পালালো না আমার মাথা ব্যথা। ইরির সাথে এতক্ষণ বকবক করার জন্য আরও বেশি পরিমাণে মাথা ব্যথা করছে। ও হ্যাঁ, ভাইয়া তো ওষুধ কিনতে গেছে, তাহলে কল করে মাথা ব্যথার ওষুধটাও নিয়ে আসতে বলি। এনে তোর ব্যথার ওষুধ, আমার পেছন থেকে বলল কথাটা। পেছনে ফিরে দেখি ভাইয়া। ও নিয়ে এসেছ? আমি এখনই কল করতে যাচ্ছিলাম তোমাকে। ভাইয়ার হাত থেকে ওষুধটা নিলাম। ভাইয়া, আঙ্কেলের জ্ঞান ফিরেছে, তুমি ওনার কাছে যাও, আমি মাইশাকে একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে তাহলে? আচ্ছা যা, তুই দেখ মাইশার কি অবস্থা। সুমি বলল, কি রে, শাহেদকে না দেখে চলে যাচ্ছিস যে?
ইরি বলল, চলে আসবো না তো কি করব? আমি এত বোকা না যে নিজেই নিজেকে গর্তে ফেলবো। বুদ্ধি খাটিয়ে ওখান থেকে যদি না আসতাম তাহলে ওরা শাহেদকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে কেটে পড়তো। তো এখানে সমস্যা কি? তুই তো চাইতিস শাহেদ তোর হোক। তুই তো চাইতিস শাহেদ তোর হোক, মুখ ভেঙচিয়ে বলল কথাটা ইরি। আমি কি ওই ন্যাংরা শাহেদকে চাইতাম নাকি? আমি যাকে চাইতাম সে ছিল সুস্থ সবল, স্মার্ট, সুদর্শন এক যুবক। এই ন্যাংরাকে বিয়ে করে আমি আমার সুন্দর লাইফটা নষ্ট করব নাকি? সুমি বলল, ন্যাংরা বলছিস কেন? শাহেদের পা তো ঠিক হয়ে যেতে পারে। আরে যদি ঠিক না হয় তখন তখন আমি কি করব? এত রিস্কের মধ্যে আমি নেই। আর তাছাড়া আমার মতো সুন্দরী মেয়ের জন্য ভালো ছেলে পাওয়া কোনো ব্যাপার না। সো শাহেদের জন্য আমি কোনো রকমের রিস্ক নিতে চাই না। সুমি বলল, কিন্তু তুই তো শাহেদকে অনেক ভালোবাসিস। ভুলে যাব, এখন থেকে আর ভালোবাসবো না। মানে? এত মানে বোঝা লাগবে না তো। ওদের কথার মাঝে হঠাৎ করে ইরির ফোন বেজে উঠল। রনি বলল, হ্যালো ইরি, শাহেদের কি খবর রে? কিরে শালা ফটকাবাজ, আসার সময় মাঝ রাস্তা নেমে গেলি, বললি যে একটু পর হাসপাতালে আসবি, কিন্তু তোর তো আর কোনো খবরই নেই। এতক্ষণ পর খবর নেওয়ার টাইম পেলি? আসলে দোস্ত, তখন আমার একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল। কাজটা করতে এসে আটকা পড়ে গিয়েছিলাম, তাই সময় পাইনি আর। তা শাহেদ এখন কেমন আছে? ভালো আছে। আচ্ছা আমি এখন রাখছি, ওকে বাই। দেখতে দেখতে কেটে গেল একটি সপ্তাহ। ইরি আর ভুলেও আসেনি হাসপাতালে। বন্ধুদের নিয়ে হয়তো ফুর্তিতে দিন কাটাচ্ছে সে। এদিকে ডাক্তার এবং নার্সদের পাশাপাশি মাইশাও দিনরাত এক করে সেবা করে যাচ্ছে আঙ্কেলের। সেবার পাশাপাশি দোয়া করারও কমতি নেই তার। 5 ওয়াক্ত নামাজে এবং তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে স্বামীর জন্য দোয়া করে প্রতিদিন। এই এক সপ্তাহে মেয়েটা অনেক শুকিয়ে গেছে। খাওয়া ঘুম বাদ দিয়ে যেই হারে স্বামীর সেবা করা শুরু করেছে, শেষে রোগীকে সুস্থ করতে সে নিজেই না আবার রোগী হয়ে যায়। মাইশার দিকে তাকিয়ে থেকে আনমনে ভাবছে শাহেদ, এই মেয়েটার প্রতি কতটা অবিচার করেছি আমি, কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি। আর আজ সে মেয়েটাই আমার জন্য রাত জেগে আমার সেবা করে যাচ্ছে। যাদেরকে আপন ভেবে এই মেয়েকে পর করেছিলাম, আজ তারা একটা বারের জন্য আমাকে দেখতে আসেনি। শালারা এক একটা নিমক হারাম। যাই হোক, ওদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু ইরি, সে তো বলতো আমায় নাকি নিজের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে কোথায় গেল তার সেই ভালোবাসা? দেখি হা করুন তো। মাইশার কথা শুনে চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরল শাহেদ। তারপর চুপচাপ ঔষধগুলো খেয়ে নিল। মাইশা পানির গ্লাসটা রাখতে যাবে এমন সময় হাতে টান অনুভব করল। পেছন ফিরে দেখল শাহেদ ওর হাতটা ধরেছে। কিছু বলবেন? মাইশা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি আপনাকে সেই কবেই মাফ করে দিয়েছি। আপনার প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই, বুঝেছেন? আর হ্যাঁ, যা হয়ে গেছে তা ভুলে যান, ওসব মনে রাখার দরকার নেই। সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ধন্য তোমার মতো স্ত্রী পেয়ে। কথাটা বলেই আলতো করে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল মাইশার হাতে। আগামীকাল শাহেদের মা বাবা দেশে ফিরবেন। ওনাদেরকে এখনো আঙ্কেলের অ্যাক্সিডেন্টের কথা জানাইনি আমরা। দেশের বাইরে আছে একমাত্র ছেলের জন্য টেনশন বেশি হবে, সেজন্য কিছু বলিনি। পরের দিন বিকালবেলা শাহেদের কেবিনে মাইশা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, আর তার শ্বশুর শাশুড়ি চোখে মুখে রাগে ভাব নিয়ে বসে আছেন। ওনারা কেন আর কার ওপর যে এত রাগ করে আছেন বুঝতে পারছি না। মাইশার পাশে দাঁড়িয়ে ওনাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কার উপর এবং কেন রেগে আছেন, কিন্তু না, বৃথা চেষ্টা চালাচ্ছি আমি। কোনো মতেই বুঝতে পারছি না রাগের কারণটা কি। সবাই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। অবশেষে নীরবতা ভঙ্গ করে শাহেদের বাবা বলে উঠল, এত কিছু ঘটে গেছে অথচ কিচ্ছু জানতে পারেনি, আফসোস। মাইশা বলল, ইয়ে বাবা, থাক, আর কিছু বলতে হবে না, যা বুঝার বুঝে গেছি। যাই হোক, এটা বলো শাহেদকে এখানে ভর্তি করিয়েছে কেন? ওনার কথা শুনে আমি আর মাইশা একে অপরের দিকে তাকাতে লাগলাম। কি উত্তর দেওয়া দরকার বুঝে উঠতে পারছি না আমরা। নানু, এটা তো উন্নত মানের হাসপাতাল, এখানে আঙ্কেলের ভালোই চিকিৎসা চলছে। হ্যাঁ জানি, এটা উন্নত মানের হাসপাতাল, আর উন্নত বলেই জানতে চাচ্ছি এই কুলাঙ্গারটাকে কেন এখানে ভর্তি করিয়েছ? কেন নর্মাল কোনো হাসপাতালে ভর্তি করালে না? ও যতগুলো অন্যায় করেছে তার জন্য ওর মতো কুলাঙ্গারের আরও শাস্তি হওয়া দরকার। ওকে নর্মাল হাসপাতালে ভর্তি করিয়ে আরও কষ্টে রাখা উচিত। ওর মতো ইতর ছেলের এত উন্নত চিকিৎসা করে আমি টাকা নষ্ট করতে চাই না। তার চেয়ে একটা কুকুরের পেছনে টাকা খরচ করলেও বেটার মনে করি আমি। কালকেই আমি ওকে নর্মাল হাসপাতালে ভর্তি করাবো। শাহেদের মা বলল, ঠিক বলেছ, আমিও তোমার সাথে একমত। দুজনের কথা শুনে আমি, মাইশা আর আঙ্কেল হতবাক হয়ে তাকিয়ে রইলাম ওনাদের দিকে। মাইশা বলল, আপনারা সব কি বলছেন? উনি কি ওনার অন্যায়ের চেয়ে বেশি শাস্তি পাচ্ছেন না? উনি তো জেনে বুঝে ভুল করেননি। বন্ধুদের কুবুদ্ধি শুনে একটা ভুল করেছেন, তার জন্য তো আমাদের সবার কাছে ক্ষমা চেয়েছে। ওনার সামান্য একটা ভুলের জন্য আর কত শাস্তি দিতে চান? কেউ তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা কি উচিত নয়? শাহেদের মা বলল, না, ওর আরও শাস্তি হওয়া দরকার। ও, এবার বুঝলাম রাগের কারণটা। ওনারা তাহলে আঙ্কেলের উপর ক্ষেপে আছে।
তবে যেই খাপা খেপেছে দুজনে, কেমনে যে ওনাদের শান্ত করি, দেখি একটু ট্রাই করি, মানে ট্রাই করে কাজ হয় কিনা। আমি বললাম, বড়দের মাঝে ছোটদের কথা বলা ঠিক না, তারপরেও কিছু কথা বলতে চাই। নানু ক্ষমা করা মহৎ গুণ, আর উনি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, সেহেতু ওনাকে ক্ষমা করে দিয়ে ভালো মানুষ হওয়ার একটা সুযোগ দেওয়া দরকার। শাহেদের বাবা বলল, না, কিছুতে ওকে ক্ষমা করব না। আরে এদের তো কিছুতে শান্ত করা যাচ্ছে না, এখন কি করবি? মাইশার কানে ফিসফিস করে বললাম আমি। মাইশা বলল, হাল ছাড়লে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের কথার মাঝেই মাইশার বাসার সবাই এসে হাজির হলো হাসপাতালে। আমি ওদের খবর দিয়েছিলাম, যাক বাবা, এবার সবাই মিলে বুঝালে নানুরা আর না করতে পারবে না। অবশেষে সবাই মিলে বুঝিয়ে ওনাকে শান্ত করলেন। শুধু শান্তই করেননি, একদম বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য রাজিও করে ফেলেছেন। 1 সপ্তাহ পরেই আঙ্কেলকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।